হামাস সেনাকর্তাকে টার্গেট করে হামলার ঘটনায় ইসরায়েলের ভণ্ডামি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইসরায়েল তো অভিশপ্ত দেশ, সে নতুন করে বলার কিছু নেই। এর ভেতরকার অমানুষগুলো বর্বর ও ভণ্ডামিতে চূড়ান্ত। নিজেরা সংবাদ বানিয়ে বানিয়ে প্রচার করে হামাসকে দুর্বল করতে চায়। তারা প্রকাশ করার অপচেষ্টা চালাচ্ছে যে হামাসের শীর্ষ নেতাকে হত্যা করার জন্য সব কিছু করতে পেরেছে তারা। আসলে হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরাকি প্রতিরোধ ফ্রন্ট, এই সংগঠনগুলোর আদর্শ সম্পর্কে তাদের জানার বাকি নেই। এই সকল সংগঠনের সদস্যরা কখনো নিশ্চিহ্ন হয় না, বরং জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে থাকে। এক নেতা গেলে আরেক নেতা স্বয়ংক্রিয়ভাবে নেতৃত্বে চলে আসে, হাতে নেয় দায়িত্ব। এরপরও তারা প্রচার করছে হামলা করে তারা শীর্ষ নেতাদেরকে শেষ করে দেবার চেষ্টায় সফল কাম হয়েছে। হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের মনোবল নষ্ট করতে তারা এমনটা প্রচার করছে। গেল শনিবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গাজায় খান ইউনিসে হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুঁড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহত ৮৮,০০০-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। ২০ জন নিহত হলেও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে হামাসের সেনা প্রধান মোহাম্মদ দেইফের নিহত হবার ব্যাপারটি নিশ্চিত নয়। গাজার প্রশাসন জানায় খান ইউনিসের নাসের হাসপাতালে ২০টি মৃতদেহ ও ৯০ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। তাদের কাউকে কাউকে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। তবে কতজন স্থানান্তর হয়েছে তার চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি। গাজার মিডিয়া অফিস জানায়, বেসামরিক জরুরি সেবার সদস্য সহ অন্তত ১০০ জনের মতো নিহত ও আহত হয়েছেন। তবে দেইফের ব্যাপারে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আবু জুহরি ইসরায়েলের এই দাবি নিশ্চিত করেননি। তিনি বলেন, তাদের দাবি অর্থহীন এবং এর লক্ষ্য এই ভয়াবহ গণহত্যাকে ন্যায্যতা দেয়া। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এখানে যে গণহত্যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের সমর্থন ও বাকি বিশ্বের নীরবতার কারণেই। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি যেন হয় সেজন্য হামাস তাদের কঠিন শর্ত থেকেও সরে এসেছে। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই চুক্তিতে বাধা সৃষ্টি করছেন। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে জানিয়েছেন, আলোচনা এখন যে অবস্থায় রয়েছে সেটি অব্যাহত থাকলে আগামী ২ সপ্তাহের মধ্যে চুক্তি করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু নতুন করে যেসব শর্ত দিয়েছেন সেগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, এমনকি থামিয়ে পর্যন্ত দিতে পারে। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন হামাস পরিকল্পনা পরিবর্তন করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে গত শুক্রবার খবর প্রকাশিত হয়, নেতানিয়াহু আলোচনার ক্ষেত্রে নতুন করে শর্ত জুড়ে দিয়েছেন, যার মধ্যে অন্যতম হল গাজা ও মিশর সীমান্তবর্তী স্থানে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত রাখা হবে এবং গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেওয়া হবে না। কিন্তু নেতানিয়াহুর এসব শর্ত যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করে দিতে পারে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি দাবি করেন ইসরায়েলই এই প্রস্তাবটি দিয়েছে। বাইডেন ওই সময় জানান, যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েল তাদের সব সেনাকে প্রত্যাহার করে নেবে। কিন্তু এখন নেতানিয়াহু সেই অঙ্গীকার ভঙ্গ করছেন।
নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতিটির এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি জিম্মিদের সংগঠন। তারা বলেছে, নেতানিয়াহু যে অবস্থান এখন নিয়েছেন এতে তারা শঙ্কিত এবং অবাক। সবকিছু বাদ দিয়ে এখন যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ ও সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, এডেন উপসাগরে MSC ইউনিফিক নামে ইসরায়েলের একটি জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশরাশ এলাকায় এই অভিযান চালানো হয় বলে তিনি জানান এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জিত হওয়ার দাবি করেন। জেনারেল সারি সতর্ক করে বলেন, গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে। একই সাথে জেনারেল সারি ফিলিস্তিনিদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিভ। গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে অর্থাৎ গাজায় 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মাদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক ইউএল আমির গত বুধবার মারিফকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন কোফেস বিডিআইয়ের সিইও। ইসরায়েলের সূত্রের বরাতে মেহের নিউজ জানিয়েছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দখল করা ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের রকেট ও ড্রোন হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগও সৃষ্টি হয়েছে। মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী ও হুথিদের নৌ অভিযানও ইসরায়েলের অর্থনীতি ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলি সূত্র মতে, হুথিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী
গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 39,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 89,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে গত দুদিনেই হতাহত হয়েছেন 4 শতাধিক। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।